প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের এই সংসদে। আজকের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সরকারি দল হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করছে মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আজকের এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন জনাব কে এম মাহমুদ হাসান, টিভি অনুষ্ঠান নির্মাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এটিএন বাংলা। পরবর্তী বিচারক হচ্ছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। বিচারক হিসেবে আবার রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সর্বশেষ বিচারক জনাব সুলতান আহমেদ ভূঁইয়া, এফসিএ, বোর্ড সেক্রেটারি ও সিএফও, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল, দলীয় অবস্থা 5, উপস্থাপনায় 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসির আলোক সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এই ক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের যে প্রস্তাবিত বিষয়, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে কিনা, সেই বিষয়ে এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নুসরাত নাসরিন বুশরাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাব আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। জুলাই আগস্ট 2024 সাল বাংলাদেশের আকাশে এক নতুন সম্ভাবনা। যে সম্ভাবনার রেশ ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক দৃশ্যপট এক নতুন রূপ ধারণ করেছে, যার একটি উদাহরণ হচ্ছে আমরা সাম্প্রতিক গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটটি দেখতে পাই, যেখানে অন্তত 400 থেকে 450 জন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে তাদের আগ্রহ জানিয়েছেন। সেই একই দৃশ্যপটে দাঁড়িয়ে আজ সরকার দল হিসেবে আমরা যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে। মাননীয় স্পিকার, আমি প্রথমেই যেটা বলতে চাই তা হলো সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতি শুধুমাত্র বাংলাদেশের জন্যই নয়, বরং বিশ্বের আরও অনেক দেশের জন্যই চ্যালেঞ্জিং। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল এসে আমাদেরকে যে সমস্যাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেগুলো হচ্ছে এই শুল্ক হারের জন্য আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পাবে বা আমাদের বাণিজ্য হ্রাস পাবে, অর্থনৈতিক দুরবস্থা দেখা যাবে বা বাণিজ্যিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে। দেখেন মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে দুটি জিনিস ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কি কি মেকানিজম প্রয়োজন এবং এগুলোর কোনটি বাংলাদেশ তার অর্থনীতিতে সংযোজন করতে সক্ষম এবং কিভাবে। মাননীয় স্পিকার, আমি সরাসরি আমাদের ক্ষেত্রগুলোতে চলে যাচ্ছি। আমাদের ক্ষেত্রগুলো হলো রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ, পণ্যের মান ও মূল্য সংযোজন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, উৎপাদন খরচ কমানো, ই কমার্স ও ডিজিটাল এক্সপোর্টের প্রসার, আমদানি বাজার, বিকল্প বাজার খোঁজা ইত্যাদি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি মেকানিজমই অ্যাডপ্ট করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা যদি প্রথম ক্ষেত্রে যাই রপ্তানি বাজারের বৈচিত্র্যকরণ, আমরা জানি যে বাংলাদেশ মূলত রপ্তানি বাজারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপরে নয়, বরং যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ যেমন অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি ইত্যাদি দেশের উপরও নির্ভরশীল। মাননীয় স্পিকার, আমরা যেটা জানি যে এই যে আমাদের রপ্তানি বাজারের বৃহৎ খাত, এবং আমরা 2024 সালে একটি পরিসংখ্যান থেকে দেখতে পাই যে রপ্তানি বাজারে বাংলাদেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয়, যুক্তরাষ্ট্রের থেকে 1.5 গুণ বেশি এই ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলোতে রপ্তানি করেছে। অতএব আমাদের যে হিউজ আরএমজি সেক্টর রয়েছে, এই সেক্টরে যদি আমরা আমাদের রপ্তানি বাজারকে আরও বেশি বৈচিত্র্যকরণ আনতে পারি, তাহলে এই বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য কোনো বিষয় হবে না। মাননীয় স্পিকার, আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের যে লেবার কস্ট রয়েছে, আমরা যদি একটি তুলনায় আসি, চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া, পাকিস্তান,
জাপান, এইসব কান্ট্রিগুলোতে 110 থেকে 170 মার্কিন ডলার হচ্ছে তাদের লেবার কস্ট, কি অন্যদিকে টার্কিতে হচ্ছে 500 থেকে 630 মার্কিন ডলার। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের দেশে এটি শুধুমাত্র 95 মার্কিন ডলার। এই যে আমাদের লেবার কস্টটা এত কম, তো আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদনশীলতাকে আরও বৃদ্ধি করতে পারবো, এবং আমরা যখন উৎপাদনশীলতা বৃদ্ধি করে কম মূল্যে আমাদের পণ্যগুলো বিক্রয় করতে পারবো, তখন হচ্ছে মাননীয় স্পিকার যুক্তরাষ্ট্রের যে বায়ারগুলো আছে তারা চিন্তা করবে যে একই রকম পণ্যের গুণগত মানসম্পন্ন পণ্য যদি আমরা অমুক দেশের থেকে আমাদের বাংলাদেশ থেকে কমে নিতে পারি, তাহলে তারা আমাদের দিকে আরও বেশি ঝুঁকবে। আমাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আমাদের বর্তমানে সবথেকে বড় অ্যাসেট হিসেবে আমরা মনে করি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যারের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, তার যে নেগোসিয়েশন পাওয়ার রয়েছে, এই পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা ইতোমধ্যে দেখেছি যে গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রিকোয়েস্টে ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য এই শুল্কটা স্থগিত করেছেন। যেহেতু আমাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, এই 3 মাসের মধ্যে আমরা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব, এবং এই প্রতিরোধ ব্যবস্থার পরবর্তী সময়ে আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ আরও ভালো পর্যায়ে যাবে এবং আমাদের কূটনৈতিক সম্পর্কগুলো আরও জোরদার হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা নুসরাত নাসরিন বুশরাকে। আজকের এই ছায়া সংসদ তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাব আলোকে বক্তব্য প্রদান করবার জন্য এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা এম.এন. মোস্তাফিজুল ইসলাম ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দেখেন, বাংলাদেশের যদি বর্তমান একটি মাত্র সমস্যা হতো, শুধু এবং কেবলমাত্র সমস্যা হতো যে শুল্ক হারের চ্যালেঞ্জ, তাহলে না হলে আপনি চিন্তা করতেন যে মোকাবেলা করবেন কি করবেন না। সমস্যা হচ্ছে যে বাংলাদেশের আপনার ইন্টারকানেক্টেড অনেকগুলো চ্যালেঞ্জ আপনার কাছে অলরেডি আছে। সেই জায়গায় যখন ওই চ্যালেঞ্জ মোকাবেলা না করে আপনি শুল্ক হার চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান, সেটা জাতির জন্য খুবই হাস্যকর। কেন মাননীয় স্পিকার? প্রথম কথা চিন্তা করেন, আমার দেশে মাননীয় স্পিকার রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করতেছে। আমাদের প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন কি বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। আজকে দেখেন যে ইউনূস সরকারের উপর ভর করে আপনার সোনার বাংলাদেশ দেখতেছেন, কাল নতুন সরকার আসবে, নতুন সিস্টেম চালু হবে। এই যে ইনভেস্টমেন্ট, এই যে আপনি হচ্ছে ইনভেস্টমেন্টের কথা বলতেছেন, সেই ইনভেস্টমেন্টগুলো সামনে ফাংশন হবে কি না, কার্যকর হবে না, এই অনিশ্চয়তার মধ্যে আপনি কখনোই বলতে পারেন না বাংলাদেশ সক্ষম হবে। মাননীয় স্পিকার, 2, আমরা চিন্তা করি এই অনিশ্চয়তা এবং অসহিংসতার মধ্যে মাননীয় স্পিকার সহিংসতা কাজ করতেছে দেশের মধ্যে, দমন, ব্যাংক লুটপাট, ঋণ খেলাপি, মাননীয় স্পিকার ছিনতাই, অপহরণ, এই জিনিসগুলো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। তার মানে কি, এই যে আজকে যদি আপনি এই স্থিতিশীল না করে রাজনৈতিক অবস্থা, এই জিনিসগুলো বেড়ে যাবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার সিন্ডিকেট বেড়ে যাবে, সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। 2, মাননীয় স্পিকার, আমরা প্রাতিষ্ঠানিকভাবে সফল না হয়ে আমরা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি। এই যে মাননীয় স্পিকার 2 দিন ধরে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে সবাই মুখিয়ে আছি, প্রশ্ন হচ্ছে আজকে বিডার সেই সক্ষমতা আছে কিনা যে আসলে আশিক চৌধুরী দেখানোর স্বপ্নটা বাস্তবায়ন করবে। তারপর মাননীয় স্পিকার, এই যে মাননীয় স্পিকার সরকার ইউনূসের কথা বলতেছে মাননীয় স্পিকার, কিন্তু কথা হচ্ছে আজকে ইউনূস যে পরিকল্পনাগুলো দিয়ে যাইতেছে, যখন নতুন সরকার আসবে এই বাংলাদেশের সাধারণ মানুষ সেই স্বপ্নগুলো বাস্তবায়ন দেখতে পারবে কিনা। কারণ আপনার প্রতিষ্ঠানগুলো ওইভাবে সফল না, আপনার এইখানে দুর্নীতি কাজ করতেছে, আপনার এখানে মানুষ অনেক কিছু ফাংশন কাজ করতেছে, যেগুলো যদি আপনি সমাধান না করেন আপনি কখনোই আশা করতে পারেন না যে আসলে আপনার এই জিনিসগুলো দিন শেষে কার্যকর হবে। তারপর মাননীয় স্পিকার, সবচেয়ে বড় যে জিনিসটা, তারাও বললো যে রপ্তানি খাতের বৈচিত্র্য করবে। সমস্যা হচ্ছে আপনি একটা আরএমজি খাতের উপর 80% ভর করে আছেন। আজকে যদি আরএমজি খাতটা ধসে যায় কিংবা আরএমজি খাতের কারখানাগুলো বন্ধ হয়ে যায়, বিকল্প খাত আপনার কাছে কি আছে? আমরা কোনো বিকল্প খাত দেখি না মাননীয় স্পিকার। তারপরের কথা যে আজকে এই আরএমজি 80%-এর মধ্যে 20% আপনি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর। এই যে একটা বাজার আপনি চেঞ্জ করবেন, এই বাজারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? মাননীয় স্পিকার, দেখেন আজকে আপনি নতুন বাজার রপ্তানির কথা বলতেছেন, কিন্তু কথা হইতেছে একটা বাজার তৈরি করতে গেলে আপনার ব্র্যান্ড ইস্যু আছে, ট্রাস্ট ইস্যু আছে মাননীয় স্পিকার, টেরিফ, অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি এই জিনিসটা আদৌ সমাধান করতে পারবেন কিনা, কিংবা ইউনূসের কাছে ওই সময়টা আছে কিনা নতুন বাজার করার এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার, সেই অনিশ্চয়তার মধ্যে বিতর্কটাকে আমরা নিতে চাচ্ছি না মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, আমাদের দেশে আমরা কূটনৈতিকভাবে দুর্বল, ভারত কিংবা ভিয়েতনাম আমাদের চেয়ে বেশি শক্তিশালী মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার প্রযুক্তিগতভাবে আমরা দুর্বল। আজকে মাননীয় স্পিকার চিন্তা করেন যে আমরা 4th রেভলিউশনে কি লড়াই করবো, আমাদের বেসিক স্কিলটা পর্যন্ত মানুষের মধ্যে নাই। আপনি যদি বলেন এখন মাননীয় স্পিকার আমাদের দেশের যে শ্রমিক শোষণের কথা, যেই মাননীয় স্পিকার প্রোডাক্টটা 1 ঘন্টায় বানায় ওই কর্মচারীর বেতন দেয় 37 টাকা, এবং মাননীয় স্পিকার সেইটা যখন বিক্রি হয় $200 বিক্রি হয়, সেটা সে সারা বছরও কিনতে পারে না। সমস্যাটা হচ্ছে আপনি বিদেশি বিনিয়োগ আনতেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে শ্রমিক শোষণ হইতেছে। আপনার দেশের যদি আজকে আপনি রাজনীতি স্থিতিশীল না
করেন, আজকে আপনি যদি মাননীয় স্পিকার ব্যক্তিকেন্দ্রিক পরিচালনা করেন যে ইউনুস কিংবা হচ্ছে মাননীয় স্পিকার আশিক চৌধুরী, ইউনুস কিংবা আশিক চৌধুরী মানেই বাংলাদেশ না। প্রশ্ন হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আছে কিনা এই জিনিসটাকে ফাংশন করানো, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, তাই আমরা বিশ্বাস করি এই যে একটা সমস্যার মধ্যে যখন ভারত আপনাকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়, তখন এই যে আপনি ভুটান নেপালে পণ্য পাঠাবেন বলে গল্প শোনালেন ইনভেস্টরদের, সেই ইনভেস্টরদের আপনাদের আর ইনভেস্ট করবে না মাননীয় স্পিকার। আমাদের কাঁচামালের সংকট দেখা দিবে মাননীয় স্পিকার, আমাদের রপ্তানি ব্যাহত হবে, সরকারের উপর নতুন করে চাপ আসবে মাননীয় স্পিকার। এই যে একটা নতুন চাপ, এত চ্যালেঞ্জের মধ্যে আপনি ভাবতেছেন যে আসলে আপনি শুল্ক হার চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, সেটা জাতির জন্য লজ্জাকর ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। আমরা আজকে আইটি সেক্টর, এগ্রিকালচার, ফার্মাসিউটিক্যালস রপ্তানি যদি বাড়াইতে না পারি, তাহলে আমরা কখনোই আশাবাদী হইতে পারি না যে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, কারণ আমাদের ইন্টারনাল অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের মধ্যে এখানে এক্সিস্ট করে। ধন্যবাদ। এরপর জমা জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মোসাম্মদ মুক্তা খানমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমার বিরোধী দলের এখনও শেখ হাসিনার আমলের সময়ে পড়ে আছে, কিন্তু তারা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কারগুলো করছে এগুলো হয়তোবা তারা অস্বীকার করতে চাচ্ছে। তারা আমাদের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি একটা উদাহরণ দিতে চাই। আমাদের যেদিন হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক হার ঘোষণা করা হলো, সেদিনই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিলেন যে 3 মাস স্থগিত করার জন্য আবেদন করবেন, এবং 3 দিন পরে কিন্তু ট্রাম্প প্রশাসন নিজেই ট্রুথে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে এই কূটনৈতিকভাবে যে আলোচনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে 3 মাস স্থগিত করা হয়েছে 75 রাষ্ট্রে, শুধুমাত্র চীন বাদে। মাননীয় স্পিকার, আজকে আমরা বিশ্বের যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে 37% শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্র এটাকে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বলে অভিহিত করছে। যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল তাদেরই উপরে এখন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যে 74% পর্যন্ত শুল্ক আরোপ করে, এর প্রতিক্রিয়া এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজার প্রবেশের ক্ষেত্রে 37% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, এবং তাতে করে পূর্বে শুল্ক ছিল 15% এবং নতুন পুরাতন দুটি মিলিয়ে এখন থেকে শুল্ক আরোপ করা হবে 52%। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসট্রেড নামে পরিচিত, তাতে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ ছিল $1060 কোটি। ওই বছর যুক্তরাষ্ট্র থেকে $220 কোটি পণ্য আমদানি করা হয় বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় $840 কোটি মধ্যে। মাননীয় স্পিকার, একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতের অন্যতম বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রে $840 কোটি পণ্য রপ্তানি হয়েছে, তার মধ্যে তৈরি পোশাকে ছিল $740 কোটি মতো। অর্থনীতিবিদরা মনে করছে বাংলাদেশের এখন এই মুহূর্তে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা পরিকল্পনা নেওয়া উচিত, এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্দিষ্ট কোনো দেশের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে, যেটা আমরা কিন্তু এখন যেহেতু 90 দিন শুল্ক স্থগিত করা আছে, আমরা 3 মাস সময় পাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা দ্রুত আপাতত একটা দর কষাকষিতে যেতে পারি, যাতে করে বিশেষ করে তৈরি পোশাক নিয়ে, এবং এরই মধ্যে আমরা নতুন বাজার খুঁজে নিব যেখানে আমরা আমাদের তৈরি পোশাকগুলো রপ্তানি করতে পারি। যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তুলা আমদানিতে শূন্য, এবং তুলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 5ম বৃহৎ আমদানিকারক দেশ হলো বাংলাদেশ, সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করবে। এদিকে আবার মার্কিন পণ্য যারা রপ্তানি করে যুক্তরাষ্ট্রের পণ্য, তাদের কাছে কিছুটা শৈথিল্য দেখাবে বলে ভ্যাটের ক্ষেত্রে যে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে। এই ব্যাপারে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি, এবং বিশেষজ্ঞরা মনে করে বাণিজ্য ঘাটতি কমিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা সক্ষম হবে, এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমরা আমদানি বাড়াতে পারি, এবং আমদানি বাড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু তুলা আমদানিটা বাড়াতে পারি, যাতে করে হচ্ছে আমাদের এই যে শুল্ক কিছুটা শিথিল করা সম্ভব হবে। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য যে স্থগিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বলেছে, তবে এই সময় পাল্টা শুল্ক 10% কার্যকর হবে। অবশ্য চীনের ক্ষেত্রে শুল্ক 125% করেছে মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা পর্যালোচনা করছে এনবিআর, এবং এনবিআর একটি তথ্য যদি আমরা বলি যে গত বছর যুক্তরাষ্ট্র থেকে 2515টি ইউএস কোডের পণ্য আমদানি করা হয়েছে বাংলাদেশে। এর মধ্যে 8 ধরনের পণ্য আমদানি হচ্ছে 67%, এবং যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রপ্তানি পণ্যে 20% মার্কিন উপাদান বা কাঁচামাল থাকলে ওই পণ্য 10% শুল্ক ছাড় পাবে। সে কারণে যুক্তরাষ্ট্র থেকে আমরা তুলা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তুলা আমদানি বৃদ্ধি করতে পারি, যার ফলে আমাদের বাণিজ্য ঘাটতিটা কিছু কমানো সম্ভব হবে, এবং আমরা শুল্কের ক্ষেত্রে কিছুটা ছাড় পেতে পারি। আবার রাজস্ব আহরণে বড় প্রভাব না পড়ে এমন যেসব পণ্য রয়েছে তাদের তালিকা তৈরি করে শুল্ক হ্রাস বা শূন্য করার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
এত এত সমাধানের বিষয় পরেও আমার কেন বিরোধী দল মনে করছে যে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে না? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আমরা যদি এই নীতিগত কৌশলগুলো অবলম্বন করি তাহলে হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জটা রয়েছে, যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের যে চ্যালেঞ্জ আছে, এই নীতিগত কৌশলগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের এই জায়গা থেকে পরিচালনা করতে সক্ষম হবে এবং এই যে শুল্কটা আছে এটা আমরা কাটিয়ে উঠতে, এই সমস্যাটা কাটিয়ে উঠতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল উপনেতা মাহফুজ আহমেদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সরকার দলের প্রধানমন্ত্রী এবং তার সহমন্ত্রী কথা শুনে আমাদের মনে হচ্ছে যে তারা যেন আসলে খোয়াবি স্বপ্ন দেখছে, কেননা তারা ভাবছেন যে প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে 3 মাসের মধ্যে নাকি আসলে ইউএসের অল্টারনেটিভ আমরা খুঁজতে পারবো, এবং তার উপরে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে আমরা নাকি আসলে বিনিয়োগের মাধ্যমে 3 মাসের মধ্যেই সব কিছু কাঠামোটা ঠিক করে দিতে পারি। আমি বিনিয়োগের ক্ষেত্রে তাকে একটু সহযোগিতা করে দিতে চাই যে বিডার যে বিজনেস ডেভেলপমেন্ট হেড নাহিয়ান রহমান রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে বিনিয়োগ আলোর মুখ দেখতে সময় লাগে কম হলেও 18 থেকে 24 মাস। কেননা প্রথমে আপনি শুধুমাত্র প্রেজেন্টেশন প্রদান করেছেন, এরপরে আপনাকে সুস্পষ্ট পথ নির্দেশনা দেখাতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে, পরে গিয়ে তার যদি মনে হয় তিনি পর্যালোচনা করবেন, তারপরে বিনিয়োগ করবেন। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তিনি পর্যবেক্ষণ করবেন? যখন আপনি দেখছেন যে অন্য আরেকটি দেশের পণ্য বয়কট করতে গিয়ে আপনি মব জাস্টিস চালাচ্ছেন, আপনি ভাঙচুর করছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোম্পানি কি আসলেই আপনার দেশে বিজনেস করতে চাইবে কিনা সেটি নিয়ে আমার প্রশ্ন চলে যায়। এরপরে আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠিটা নাকি আসলে ইউএস সরকার আসলে এই 3 মাসের জন্য মৌকুব করেছে, কিন্তু এরকম কোনো প্রমাণ আমরা দেখিনি, কারণ আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র চীন বাদে বাকি সব দেশের উপরেই তারা কিন্তু এটি স্থগিত করেছে। খবরে আমরা অন্তত যেটি দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠির কোনো জবাব বাংলাদেশ এখন অবধি পায়নি। এরপরে আপনারা বলছেন, আপনারা এমনভাবে বলছেন যে ট্যারিফটা কোনো আসলে সমস্যা না। আমি ট্যারিফ নিয়ে যদি একটু বলি এবং ইউএস মার্কেটটা কত বড় এটা যদি আপনারা একটু জানেন, আপনি নিজেই বলে গেছেন যে বাংলাদেশের 80% রেমিটেন্স, বাংলাদেশের 80% এক্সপোর্টটা হয় পোশাকের ইউএসএতে, বাংলাদেশের 18% এক্সপোর্টের টাকাটা আসে ইউএস থেকে। ঠিক এতটা বড় মার্কেট, যেটা আপনার লাইন থেকে আমি কোট করছি যে $8.4 বিলিয়ন, যেটা গত 1 বছরে ইউনূস সরকারের আমলে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 1.1% বেড়ে গিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 37% ট্যারিফ আর আগের 17 যদি যোগ করেন 53% ট্যারিফে আপনি একটা সহজ সিনারিও বুঝেন। একটা টি শার্ট যদি আগে আপনি ইউএসএতে $10 থাকতো, সেটাকে যদি আপনি 15% ট্যারিফ দিতেন সেটি বিক্রি করা যেত $11। এখন ওটির প্রোডাক্টের দাম হয়ে গেছে $15। কেন আপনার থেকে একজন $15 কিনবে? আপনারা বিকল্প হিসাবে বলে গেলেন কম্বোডিয়ার কথা, চীনের কথা, ভিয়েতনামের কথা। আরে ভাই, তারা নিজেরাও পোশাক এক্সপোর্টার, তারা কিভাবে আপনার থেকে ইম্পোর্ট করবে? তারা আপনাদেরকে পোশাক শিল্পের এক্সপোর্টারদের শীর্ষ তালিকাটা বলে যেতে চাই। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম। তারাও আসলে ওই চিন্তাতেই আছে যে বাংলাদেশ যদি কোনোভাবে স্লিপ করে আমরা ইউএস মার্কেটে ঢুকবো, তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন না। এরপরে আসি আপনাদেরকে আরও একটা কথা বলে আসি। আপনারা বলছেন যে আমেরিকার সাথে আপনাদের কূটনৈতিক সম্পর্কটা ভালো। ঠিক কোন সময় দাঁড়িয়ে বলছেন যে এই মুহূর্তে আপনার দেশে আমেরিকা বিরোধী বয়কটের কার্যক্রম চলছে, আমেরিকা আপনার দেশের ভিসা রিজেক্ট করছে এবং আপনার বর্তমান যে সরকার প্রধান তার সাথে তার কূটনৈতিক সম্পর্কটা ঠিক সেই পরিমাণে স্থায়ী না? এবং বিনিয়োগের কথা যদি বলেন, বিনিয়োগে যারা বিনিয়োগকারী ছিলেন, যারা বিরোধী পক্ষের দলনেতারা ছিলেন ওই দিন ওইখানে, তারা কিন্তু একটা কথাই বলছেন যে আমি এখানে সরাসরি সিপিডিএম এর সরাসরি ডক্টর ফাহমিদা রহমানের খাতুনের কথাটাই আমি উল্লেখ করে দিতে চাই। তিনি কিন্তু বলেছেন যে আসলে বিনিয়োগকারীরা কারো মুখ দেখে বা কারো নাম দেখে বা কোনো সরকারের কথায় আসে না, তারা দেখেন অন্য বিনিয়োগকারীরা কি করছেন, অন্যরা কিভাবে কাজ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা দেখে বা তার কূটনৈতিক সম্পর্ক দেখে একটা দেশে কেউ কখনো ইনভেস্ট করবে না। যখন দেখবে আপনার দেশের শ্রমিক খাতে, আপনাদেরকে আমি আপনারা বাস্তবের কথায় আসেন, আপনারা আসেন খোয়াবি স্বপ্নের কথা। আমি আপনাকে বাস্তবতা বলছি। তিনটো শিল্প এলাকা আমাদের যেখানে আছে, তেজগাঁও, নারায়ণগঞ্জ এবং সাভার, এই 3টা জায়গায় গত 3 মাসে বন্ধ হয়েছে প্রায় 97টা শিল্প কারখানা, 62,000 মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে। এবং আপনি যদি একটু টিভি চ্যানেলে একটু নজর রাখেন, একটু যদি চোখ রাখেন, তাহলে দেখতে পারতেন যে ঈদের দিনও শ্রমিকরা বেতন না পায় কিভাবে আহাজারি করছে। এখানে বাংলাদেশ বলতে আমরা বাংলাদেশকেই বোঝাচ্ছি, নির্দিষ্ট কোনো সরকারকে বোঝাচ্ছি না। যেমনটা আমরা লাল খাম, নীল খাম, লাল ফিতা, নীল ফিতার গল্প শুনে গিয়েছি। আজ যদি ইউনূস সরকার এদের সাথে ইনভেস্টমেন্ট করার পরে, আজ যদি চায়নার সাথে আমরা এতটা কোঅলিশন বাড়াচ্ছি, কাল যদি নতুন সরকার এসে আমেরিকার সাথে আসে, তখন এই বিনিয়োগগুলোর কি হবে? এই বিনিয়োগগুলোর কই যাবে? আমরা কই যাব? আমরা জনগণ কি শুধু এই বোঝা আপনাদের নীতির খামের চালাচালি এবং আপনাদের অদূরদর্শিতার কারণেই নিজেরা সারা জীবন শুধু শোষিত হয়ে যাব? এই প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এরপর আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য জান্নাতুল ফেরদৌস নদীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে 2025-এর বাংলাদেশ যদি চ্যালেঞ্জ নেওয়ার জন্য
না দাঁড়ায় তাহলে 2030-এ গিয়েও বাংলাদেশের অবস্থান এখানেই থাকবে। আমরা যদি চ্যালেঞ্জ না নিতে পারি তাহলে আমরা কখনোই চ্যালেঞ্জ না, এই যেই ফ্লোরগুলো এক্সপ্লোর হবে সেই ফ্লোরগুলো আমরা পাবো না। মাননীয় স্পিকার দেখেন, মাননীয় স্পিকার তারা বারে বারে বলে যাচ্ছে যে বাংলাদেশের যে সিচুয়েশন এখন আফটার রেভলিউশন, যেখানে মানুষ হচ্ছে শ্রম অসন্তোষ, তারপর হচ্ছে শুল্ক, তারপর শ্রম অসন্তোষ, ছিনতাই, অপহরণ, এর মধ্যে এক্সট্রা একটা বার্ডেন হয়ে যাচ্ছে শুল্ক। মাননীয় স্পিকার দেখেন, আমরা জানি কি, আমরা জানি বাংলাদেশ হচ্ছে শুল্কের মধ্যে বাংলাদেশের বেসিকলি সস্তা শ্রমিকের লেবার কস্ট সবচেয়ে কম। দেখেন মাননীয় স্পিকার, যখন আমাদের লেবার কস্ট কমে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যখন ট্যারিফ 37% হচ্ছে, তখনও মাননীয় স্পিকার ভিয়েতনাম বলি, চীন বলি এবং অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো আছে তাদের যে লেবার কস্ট, সেই লেবার কস্টের সাথে যখন তারা ট্যারিফ যোগ করবে, তাও মাননীয় স্পিকার আমাদের দেশের লেবার কস্টের জন্য এই ট্যারিফের যে প্রবলেমটা সেটা সমন্বয় করা সম্ভব মাননীয় স্পিকার। তা না হলে ওয়েলমার্ট, H&M এবং গ্যাপের মতন প্রতিষ্ঠানগুলো যেগুলো মার্কিন ব্র্যান্ড, সেগুলোতে বাংলাদেশ এখনও টিকে থাকতে পারতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা বারে বারে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটার মধ্যে ছিল লেবার কস্ট, বৈচিত্র্যায়ন এবং বিকল্প, দুইটা ভিন্ন বিষয় মাননীয় স্পিকার। বৈচিত্র্যায়ন মানে হচ্ছে আমরা কখনোই বলতেছি না যে শুধুমাত্র আমরা যুক্তরাষ্ট্রের উপরই নির্ভরশীল থাকবো। আমরা বলছি যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে সাথে আমরা দেখতে পাই 2024-এ বাংলাদেশ ইউরোপে রপ্তানি করেছে যে প্রোডাক্টগুলো, সেখানে 70% বেড়েছে মাননীয় স্পিকার। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে যখন রপ্তানি হচ্ছে, নতুন নতুন প্রোডাক্টগুলো পরিচয় পাচ্ছে, নতুন নতুন প্রবেশগুলো দেশে আসতেছে। তার মধ্যে যেই সেক্টরগুলো সবচেয়ে বেশি কাজ করতে পারতেছে, আইটি সেক্টর, কৃষি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তার মানে মাননীয় স্পিকার আমরা যদি ধরেও নিই RMD সেক্টরের মধ্যে 80% যেই ইনভেস্টমেন্টটা আছে মাননীয় স্পিকার, তার সাথে যদি আমরা এই বৈচিত্র্যায়নের মাধ্যমে আরও কিছু সেক্টরে ইনভেস্ট করতে পারি বা রপ্তানি করতে পারি মাননীয় স্পিকার, তাহলে তারা যেই আমাদেরকে সিনসিনারিও দেখাইতেছে মাননীয় স্পিকার, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো মাননীয় স্পিকার। এবং আরেকটা কথা হচ্ছে মাননীয় স্পিকার, তারা বারে বারে বলতেছে যে বাংলাদেশের যেই সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে বিদেশি বিনিয়োগ যদি আমরা এখন করি তাহলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। আর মাননীয় স্পিকার দেখেন, আমাদের যখন কর হার দিচ্ছে, যখন কর হারে আমাদের অ্যামাউন্ট বাড়তেছে মাননীয় স্পিকার, যখন যদি একটা সিনারিও বলে, যেটা সে বলে গিয়েছে যে একটা প্রোডাক্ট যখন আমরা সেল করব, আমরা একটা প্রোডাক্ট বানাইছি মাননীয় স্পিকার 95 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে, সেম প্রোডাক্ট কিন্তু চায়না, ভিয়েতনাম বানিয়েছে এবং তাদের কস্ট পড়েছে হচ্ছে 200 বা 300+। তখন মাননীয় স্পিকার অ্যাজ আ ম্যাঙ্গো পিপল ইউএসএ তারা কোন প্রোডাক্টটা কিনবে? তারা অবশ্যই বাংলাদেশের প্রোডাক্টটাই কিনবে মাননীয় স্পিকার, কারণ আমাদের লেবার কস্টিং কমের জন্য মাননীয় স্পিকার আমরা সেই ট্যারিফটাকে মোকাবেলা করতে পারতেছি। তারা বারে বারে বলে যাচ্ছে শ্রমিক শোষণ। মাননীয় স্পিকার আপনি দেখেন, 2024 পর্যন্ত যেই সিনসিনারি এগুলো ছিল, 2025-এ এসে তা কিন্তু পাল্টে গেছে। এবং সংস্কার কখনো রাতারাতি হয় না মাননীয় স্পিকার, এবং তারা সংস্কার যেহেতু রাতারাতি হয় না, তাহলে যেহেতু আমরা দেখতে পাই যে ঈদের সময় শুধুমাত্র শ্রমিকদের যে বেতন এবং বোনাসগুলোকে আটকে রাখা হয়েছিল, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে RMGর মতন বিশাল একটা সেক্টরে যখন আমরা কাজ করতে যাচ্ছি মাননীয় স্পিকার, তখন অবশ্যই তাদের এই শ্রমিক অসন্তোষ, দেন হচ্ছে শ্রমিকদের যে বেতন ভাতা ভর্তুকিগুলো আছে সেগুলো নিয়েও কাজ করা হবে মাননীয় স্পিকার। সরকার রাতারাতি হচ্ছে গিয়ে আইফেল টাওয়ার বানাইতে পারবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এবার আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফ সিয়ামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজ সরকার পক্ষের কথাগুলো শুনে আমার শুধু ফ্যাসিস্ট সরকারের ওই মিথ্যা আশ্বাসের যে অবিকল সেটাই দেখলাম আমি বারবার। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে মাননীয় স্পিকার, এই বাংলায় যেমন স্বৈরাচারের ঠাঁই হয়নি, এই বাংলায় তেমনই মিথ্যা আশ্বাসেরও ঠাঁই নেই। আমরা রক্ত দিয়েছি, আমরা শহীদ হয়েছি, আমরা নতুন করে জাগতে শিখেছি, আমরা চ্যালেঞ্জ দিতে শিখেছি। তেমনই আমরা মিথ্যাচার চাই না, আমরা চাই বাস্তবতাকে তুলে ধরা হোক। আমরা সক্ষম না, সেটাকে আপনি বাস্তবিকভাবে সত্যতা প্রকাশ করুন। আপনি মিথ্যে আশ্বাস দিয়ে পরবর্তীতে ভোগান্তিতে না ফেলেন। মানে স্পিকার আসুন এবার কথা বলি হচ্ছে ওনাদের কিছু কথা নিয়ে। এই যে তারা বলল যে ট্যারিফে অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি যদি আসেন এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরে সবচেয়ে বেশি ট্যারিফ দেওয়া হয়েছে কাকে? এই বাংলাদেশকেই। ওইদিকে ভিয়েতনাম, ইন্ডিয়া ওরাও কিন্তু রয়েছে, যারা কিন্তু পোশাক শিল্পে আমেরিকাকে পোশাক দেওয়ার জন্য মুখ পেতে বসে আছে। বাংলাদেশ বসবে, তারা উঠে যাবে। তখন আপনি বলছেন এই যে বাংলাদেশের যে 20% আয়ের যে একটা মার্কেট যুক্তরাষ্ট্রে, সেটাকে আপনি রাতারাতি অন্য মার্কেটের মাধ্যমে রিপ্লেস করবেন। কিন্তু তার বুঝতে হবে নতুন মার্কেট, নতুন শুল্ক, নতুন শর্ত, নতুন সমস্যা, এইটা এত সহজে হয় না। এত বড় একটি মার্কেটকে রিপ্লেস করা আপনার মেনে নিতে হবে যে এখানে আমাদের কর্মগাফলতি আছে। মানে স্পিকার আজকে কেবল একটি শুল্ক বৃদ্ধির কথা বলছি না, আমরা বলছি এমন একটি সিদ্ধান্তের কথা যা একটি
দেশের ভবিষ্যৎ অর্থনীতি, সামাজিক স্থিতি এবং কূটনৈতিক অবস্থান সব কিছুকে নাড়িয়ে দিতে পারে। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্র যদি এমন হুট করে 37% শুল্ক আরোপ করে, সেটি শুধু বাংলাদেশের জন্য একটা ট্যাক্স নয়, এটি হবে একটি ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, ঠিক এই প্রেক্ষাপটে বাংলাদেশ আজ হাজারো সমস্যায় যখন জর্জরিত, তখন এই যুক্তরাষ্ট্রের অতিরিক্ত যে ট্যাক্সটা, এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘাড় মতো পড়েছে। মাননীয় স্পিকার, ঠিক দেখুন মাননীয় স্পিকার, আজকে ব্যাংকে ডলার নেই, রিজার্ভ সংকট রয়েছে, খেলাপি ঋণের পরিমাণ আজ চলে গিয়েছে 3,45,765 কোটি টাকা। মাননীয় স্পিকার, প্রথম আলোর সূত্র মতে। মাননীয় স্পিকার, যেখানে এই অর্থনৈতিক সমস্যায় কাটিয়ে উঠতে আমাদের এত সমস্যা হচ্ছে, আমরা সেটি পারছি না, সেখানে আপনি কিভাবে এই অন্ধবিশ্বাস করছেন যে 37% 20% রেমিটেন্সের একটি মার্কেটের 37% যে ভ্যাট, সেটি আপনারা এত সহজেই কাটিয়ে উঠবেন? মাননীয় স্পিকার, বাস্তবতাকে তাদের দেখতে শিখতে হবে। মাননীয় স্পিকার, আসুন আমরা একটু কূটনৈতিক এবং আন্তর্জাতিক WTO বা আন্তর্জাতিক ফোরামে আমাদের অবস্থান নিয়ে একটু কথা বলি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় ভরসা ছিল WTO ও আন্তর্জাতিক নিয়ম নীতি, কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা হলো এই ফোরামগুলো থেকে আমরা ন্যায্য সুরক্ষা পাচ্ছি না। উদাহরণস্বরূপ দেখুন, WTO-তে আমরা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দাবি করি, কিন্তু সেখানে বড় বড় দেশগুলো তাদের মন মর্জি মতো নিয়ম পরিবর্তন করে। মাননীয় স্পিকার, অন্যদিকে লক্ষ্য করুন, ভারত ভিয়েতনাম, যেটি আমার দল থেকে আগেও বলে গিয়েছে, ভারত ও ভিয়েতনাম নিজেদের অবস্থান ঠিকই আন্তর্জাতিক রাজনীতিতে শক্ত ও কঠোর করেছে। তারা আর সেই দিকে আমরা কি করছি? আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি স্ট্যাটাস দেখিয়ে চেয়েই যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাণিজ্যিক মন্ত্রণালয় যারা আন্তর্জাতিক চুক্তির সঠিক কৌশল নিতে পারে না, কারণ কেন পারছে না এবং কূটনৈতিকভাবে কেন ব্যর্থ? আমরা চাপ নয়, চাই চেতনা, শুল্ক নয়, চাই সুশাসন, ধ্বংস নয়, চাই দিক নির্দেশনা। মাননীয় স্পিকার, আমাদের মাথা নিচু নয়, আমরা মাথা ঠান্ডা রাখা দরকার, কারণ দেশকে জাগাতে চাই, আগে তাকে বাঁচিয়ে রাখতে হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ সাইফ সিয়ামকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের ছায়া সংসদে বক্তব্য চলছে। এই পর্যায়ে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা MN মোস্তাফিজুল ইসলাম ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য, যুক্তি খণ্ডনে 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি। যখন রাষ্ট্র নৈতিকভাবে দুর্বল, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়া শুরু করে, রাজপথে আজ রক্ত ঝরে, ব্যাংকে লুট হয় মাননীয় স্পিকার, শিক্ষায় দক্ষতার অভাব দেখা দেয়, তখন এই বিডার দেখানো স্বপ্নগুলো মাননীয় স্পিকার আমাদের ডুবন্ত টাইটানিকের সময় বাঁশি বাজানোর মতো মনে হয়। কারণ মাননীয় স্পিকার, আজকে সেটা সাময়িক সময়ের জন্য আমাকে প্রশান্তি দিলেও পরের ধাপে আমার বিপদ নিশ্চিত। আর মাননীয় স্পিকার, এই বিপদ নিশ্চিত রেখে যখন আমরা দেখতে পারতেছি আমাদের ট্রান্সশিপমেন্ট অফ করে দিয়েছে ভারত মাননীয় স্পিকার, আজকে আমি রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে আছি, ঠিক তখন আপনারা কীভাবে FDI কার্যকর করবেন এবং টেকসই করবেন, এই মেকানিজম আপনারা দিতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন, আজকে বিতর্ক করতে এসে সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে আজকে সরকারি দল চায় যেন শ্রমিকদের বেতন আরও কমিয়ে দেওয়া হোক, যেখানে আমরা দেখতে পারি মাননীয় স্পিকার, আজকে 37 টাকা যখন ঘন্টায় বেতন দেন, 11,000 টাকা বেতন নিয়ে মাননীয় স্পিকার তার শিশুটির মুখে খাবার তুলে দিতে পারে না মাননীয় স্পিকার। আজকে রাস্তায় বসবাস করা লাগতেছে মাননীয় স্পিকার, বস্তিতে থাকা লাগতেছে। সেই মানুষটা যে গ্রাম থেকে এসে মাননীয় স্পিকার শহরে জীবনযাপন করবে, এই কষ্টের সাথে আছে, সেই মানুষটার বেতন আপনি কমিয়ে দিয়ে দেশের উন্নতি করতে চাচ্ছেন, সেই জায়গায় বিবেক বড়ই কাঁদছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন, আজকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা একটা নতুন এক বাংলাদেশে আছি, এমন এক বাংলাদেশে আছি মাননীয় স্পিকার যেখানে কিছু হইলে আন্দোলনে নেমে যাচ্ছে ছাত্ররা মাননীয় স্পিকার, ভাঙচুর করছে, লুটপাট করে ব্যাংক লুটে নিচ্ছে মাননীয় স্পিকার, দোকান থেকে মাননীয় স্পিকার মালামাল লুটে নিচ্ছে। এই যে আন্দোলনের নামে মাননীয় স্পিকার লুটপাট চালাচ্ছে, সেই আপনি অনিশ্চয়তার মধ্যে আপনি চিন্তা করছেন যে আসলে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন, তারা ইনভেস্টমেন্টের উপর নির্ভর করতে চাচ্ছে, আমরা দেখিয়ে গেছি যে তাহলে আপনাদের উত্তর দেওয়ার কথা ছিল কেন আজকে শ্রীলঙ্কা আজকে মাননীয় স্পিকার দেউলিয়া হয়ে যাইতেছে, শ্রীলঙ্কার একটা দ্বীপ মাননীয় স্পিকার 99 বছরের জন্য লিজ দেওয়া লাগতেছে। FDI কখনো আপনার সার্বভৌমত্বের জন্য ভালো হয় না, লাইক মালদ্বীপ এবং লোসের মতো কান্ট্রিগুলোতে যখন মাননীয় স্পিকার দেখি যে চীন প্রভাব বিস্তার করে, তখন আমরা বিশ্বাস করি যখন আপনি চীন কিংবা এই সকল দেশের সাথে আপনি FDI ইনভেস্টমেন্টে যাবেন এবং তাদের আসলটা তাদেরকে বুঝাই দিতে পারবেন না, তখন আমার দেশে মাননীয় স্পিকার দেউলিয়া হওয়া শুরু করবে। আমি চাই না আমার দেশ দেউলিয়া হয়ে যাক মাননীয় স্পিকার। ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নুসরাত নাসরিন বুশরাকে।
দেখেন মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল যে কাজটা করে গেল সেটা হচ্ছে হাই হতাশের অনেক গল্প শুনিয়ে গেল। দেখেন মাননীয় স্পিকার, আমরা হচ্ছে আমাদের বক্তব্য শুরুই করেছিলাম একটা সম্ভাবনার মাধ্যমে। আপনি যদি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সক্ষমতা নাই, আপনার যদি এই মেন্টালিটি না থাকে যে আপনি নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন, বা আপনি যদি সেই পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার আমলের এক একটা উদাহরণ দেখিয়ে যান যে ওই আমলে এগুলো হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, তাহলে আমি এগোবো কিভাবে? আমাদের বাংলাদেশ আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এগোবে কিভাবে? মাননীয় স্পিকার দেখেন, আজকে তারা বলে যায় যে ছাত্ররা লুটপাট করছে, ধর্ষণ করছে, ডাকাতি, আহাজানি, এগুলো মব জাস্টিস অনেক বেশি বেড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, মব জাস্টিস নেই কোন কান্ট্রিতে? মব জাস্টিস নেই এমন একটা কান্ট্রির উদাহরণ কি তারা আজকে দেখিয়ে যেতে পেরেছে? কিন্তু মাননীয় স্পিকার, আমাদের যে তাদের একটা বড় ধরনের ভুল এটা ছিল যে তারা বলছে ছাত্ররা এই কাজ করছে। মাননীয় স্পিকার, ছাত্ররা এটা করছে না, ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্ররা ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই কাজগুলো করে যাচ্ছে ওই তাদেরই ফ্যাসিস্ট আমলেরই যে হেলমেট বাহিনী রয়েছে, তারাই এই কাজগুলো করিয়ে যাচ্ছে। অর্থাৎ ছাত্রদেরকে এভাবে দোষারোপ করার আমি কোনো মানে দেখি না। এছাড়া মাননীয় স্পিকার, তারা আজকে ইলিশ পাঠানোর যে ঘটনাটি বললেন, মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা কি করতেন? ইলিশ তাদেরকে উপহার দিতেন। সেখানে আজকে আমরা বাণিজ্য করছি, আমরা ইলিশ হচ্ছে আমরা টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে এই কাজগুলো করছি। এছাড়া মাননীয় স্পিকার, তারা যে আজকে রেমিটেন্সের কথা বলে যান, রেমিটেন্স মাননীয় স্পিকার, আমরা অগাস্টের সময় দেখতে পারি যে পুরো বাংলাদেশ যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তখন হচ্ছে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অর্থনীতি একদম অফ হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা যে বলছে যে 80% আমাদের অর্থনীতি শুধুমাত্র আরএমজি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, আমাদের অন্য কোনো খাতে কোনো ধরনের সক্ষমতা নেই, এটাই আমাদের বড় উদাহরণ যে রেমিটেন্স সেক্টরটাও আমাদের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাননীয় স্পিকার কখনো এটা বলি না যে যুক্তরাষ্ট্রকে আমরা পুরোপুরি অ্যাভয়েড করবো বা যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি আমদানি করবো না, আমরা চিন্তা করি যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোতে রপ্তানি আমদানি করবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদনেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা যুক্তরাষ্ট্রের যে পণ্য রপ্তানিতে ঘোষিত যে নতুন শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপ স্থগিত হওয়ায় আমরা কিছুটা স্বস্তির কথা বললো। আসলে কি আমরা স্বস্তিতে আছি কিনা, ভবিষ্যতে স্বস্তি মিলবে কিনা, এটি কিন্তু আমাদের জন্য বড় একটা এখনো পর্যন্ত অস্বস্তির জায়গায়, শঙ্কার জায়গায় কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। বলা হচ্ছে যে 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই 90 দিনের পরে যদি কোনো রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করা হয়, 90 দিন পরে যদি সেই রপ্তানিকৃত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টে গিয়ে পৌঁছায়, সেখানে কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক আরোপ পদ্ধতি তারা করেন, তাহলে এই 90 দিনের যে স্থগিতাদেশ, সেই সুবিধা জাহাজীকরণ করবার পরে সে সুবিধা আমরা পাবো কি না সেটি কিন্তু এখন আমরা স্পষ্ট হতে পারিনি। তাই আমরা বলতে চাই যে আসলে এই যে মার্কিন উচ্চ শুল্ক আরোপের যে স্থগিতাদেশ, এটি কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকে কোনোভাবেই শঙ্কামুক্ত করে নেই, তারা এখনও শঙ্কিত রয়েছে। ট্রাম্প কেন এই ইউটার্ন নিল, ট্রাম্প কেন পিছু টান নিল, এই ট্র্যাজেডি ট্রাম্পের মধ্যে কেন দেখা দিল, সেটি কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে যে ট্রাম্প কিন্তু অকারণে কোনো এই ইউটার্ন বা তার নিজস্ব এই ট্র্যাজেডি তিনি টেনে আনেন নাই। ট্রাম্পের মধ্যে আমরা কি দেখেছি যে তার নিজস্ব বাজারে যে শেয়ারের দরপতন, বিশ্ববাজারে শেয়ারের দরপতন শুরু হয়েছিল, তেলের দাম কমে গিয়েছিল, বিদেশ থেকে অন্যান্য দেশ থেকে পাল্টা যে হুমকি বা পাল্টা জবাব সেখানে দেওয়া হচ্ছিল, একই সাথে তার ঘনিষ্ঠজনদের যে চাপ, সেই চাপও কিন্তু তার প্রতি বাড়ছিল। সব কিছু মিলিয়ে ট্রাম্প কিন্তু তার ইউটার্ন নিতে বাধ্য হয়েছে। ট্রাম্প কিন্তু এমনি এই ইউটার্ন নিয়ে তার এই যে উচ্চ শুল্ক আরোপের যে সারা বিশ্বের বিভিন্ন দেশের, সেটি তিনি স্থগিত করেননি। তাহলে যেটি দাঁড়াচ্ছে যে এখন আমাদের কাছে একটা প্রশ্ন যে আসলে ট্রাম্পের কি এটি নতুন কৌশল কিনা, যে এই যে উচ্চ শুল্ক আরোপ তিনি স্থগিত করলেন, নতুন কোনো কৌশলে, নতুন কোনো পদ্ধতিতে আবার কোনো নতুন কিছু আবিষ্কার করে শুল্ক আরোপ করবে কিনা, সেটি কিন্তু এখন আমাদেরকে বিশ্লেষণের দাবি রাখে। আমরা এই ট্রাম্পের শুল্ক আরোপের কি দেখেছি, পৃথিবীর বিখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দাম হু হু করে কমে গিয়েছিল, ডলারের দাম কমে গিয়েছিল, তেলের দাম কমে গিয়েছিল। আমরা যদি বলি যে তেলের দাম সর্বনিম্ন 4 বছরের মধ্যে সবচেয়ে কম হয়ে গিয়েছিল, এবং এই শুল্ক স্থগিত ঘোষণার পর আমরা দেখেছি শেয়ারের বাজারে একটা উল্লম্ফন দেখা দিয়েছে। আমরা এনভিডিয়া, অ্যাপেল, টেসলা, গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও অ্যামাজন কোম্পানির শেয়ারের দর 9.5% থেকে বেড়ে গতকাল পর্যন্ত 22.69% সেখানে বেড়ে গিয়েছে। সুতরাং ট্রাম্পের এই যে ইউটার্ন, এই তার যে উচ্চ শুল্ক নীতির যে তিনি স্থগিত করেছেন, এর প্রভাবে আমরা দেখেছি যে বিশ্ববাজারে যে যতটুকু মন্দা ছিল তারা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল, কিন্তু যতটুকু ক্ষতি হওয়া তো হয়ে গিয়েছে, সেই ক্ষতিকে আসলে বিশ্বের বিভিন্ন দেশগুলো বাংলাদেশ সেটি পুষিয়ে নিতে পারবে কিনা, ভবিষ্যতে কী হবে, সেটি কিন্তু একটা বড় শঙ্কার কারণ হয়ে যাচ্ছে। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে এই শুল্ক আরোপের পর চীনের সাথে
যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বাণিজ্য যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ 145% শুল্ক আরোপ করলো চীনের উপর, এবং চীন 125% শুল্ক আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। এই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের যে রপ্তানি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। কারণ চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হারায়, চীন ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম এবং অন্যান্য দেশগুলোতে সে তার ইনভেস্টমেন্ট করে ফেলেছে। সে যদি তার ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ হবে যদি এই ট্রাম্প এবং বিশেষ করে চীনের জি জিনপিংয়ের সাথে সেই ধরনের বাণিজ্য যুদ্ধ চলতেই থাকে। সেই সুযোগটা কিন্তু আমাদেরকে নিতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির কারণের জন্য যে চীনের রাষ্ট্রপতি তিনি কিন্তু বসে নেই, তিনি কিন্তু সকলের সাথে আলাপ আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে চীনের রাষ্ট্রপতি তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ কয়েকটি দেশ কিন্তু তিনি ভিজিট করবার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ করছেন। সুতরাং এই ট্রাম্প এবং বিশেষ করে চীনের যে বাণিজ্য যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু আমাদের জন্য একটা সুবিধার জায়গায় তৈরি করলে সেই জায়গাটা নিতে যাতে আমরা কোনো কারণে বঞ্চিত না হই, সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে চীনা যে বিনিয়োগ, সেই বিনিয়োগ বাংলাদেশে আসে। তবে খেয়াল রাখতে হবে চীনা বিনিয়োগ অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে নিতে হবে। আমরা চীনা বিনিয়োগের দিকে যদি তাকাই, আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, সেখানে ডিপ সি পোর্ট করা হয়েছিল, সেই ডিপ সি পোর্ট তারা চালাতে না পারে আবার চীনের কাছে হস্তান্তর করেছে। সুতরাং আমাদেরকে শুধুমাত্র বিনিয়োগ আসলে যে আমরা স্বস্তি পাবো সেটি নয়, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে সেটি আমাদের জন্য ভালো, কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে সেই ইনভেস্টররা যাতে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের নীতি কৌশলে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের ব্যাংকিং প্রশাসনে হস্তক্ষেপ করতে না পারে, এবং একই সাথে তারা যাতে কোনোভাবেই আমাদের যে বাংলাদেশের উদ্যোক্তা রয়েছে তাদেরকেও উদ্যোক্তা করবার জন্য তাদেরকে সীমিত করে না ফেলে, বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে তাদের উৎসাহ হারিয়ে না ফেলে, সেটি কিন্তু এফডিআইয়ের ক্ষেত্রে অনেক এফডিআই আসলে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে। আমরা এই মধ্যে কিন্তু চিন্তা করতে পারি আমরা কিভাবে, যেহেতু 90 দিনের জন্য স্থগিত করেছে আমাদের কূটনৈতিক তৎপরতা, আমরা চালিয়ে যাচ্ছি। প্রফেসর ডক্টর ইউনূস তার কারিশমার মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, একদিকে চীন আর একদিকে ভারত সব কিছুই হ্যান্ডেল করছে। সেই অবস্থায় কিন্তু আমরা মনে করি যে আমরা আমাদের জিএসপি সুবিধা কিন্তু আমরা ফিরে পাওয়ার জন্য আমরা সেই চেষ্টা করতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যখন এই ট্রাম্পের এই উচ্চ শুল্ক আরোপ শুরু হলো, তারপর পরে আমরা দেখলাম ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিল, এবং এইটা যে কত বড় দুঃখজনক, কারণ ভারতের পণ্যের বড় একটা ক্রেতা দেশ বাংলাদেশ, তারপরেও কিন্তু ভারত বাংলাদেশের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইন বৈঠক করলো, শুভেচ্ছা বিনিয়োগ করলো, নানা আলোচনা করবার পরপরই যখন গত 2-3 দিন আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, তখন কিন্তু আমাদের মধ্যে এই যে ভ্রাতৃত্ব বন্ধুত্বের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা সংকুচিত হচ্ছে কিনা ভারতের সাথে, সেটি কিন্তু আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দেয়। আমি জানি না অনেকে মনে করছেন যে আমরা এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণের জন্য আমরা ট্রানজিট সুবিধা ভারতকে বন্ধ করে দিব কিনা, সেটি কিন্তু বাংলাদেশ সরকারকে এখন ভাবতে হবে। সুতরাং এই যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতি, ভারতের ট্রান্সশিপমেন্ট সেটি বন্ধ করে দেওয়া, বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে মব কালচার তৈরি হওয়া, কথায় কথায় আন্দোলন তৈরি হওয়া, যখন বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্মেলন চলছিল তখন অনেক দোকানপাটে লুটপাট হয়ে যাওয়া, বাটা কেএফসির মতো দোকানে গিয়ে সেখানে লুটপাটের যে চিত্র আমরা দেখেছি, সেটি কিন্তু আমাদেরকে শঙ্কিত করে। সুতরাং আমরা মনে করি যে আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। শুধুমাত্র একক ইউনূস বা বিডার যিনি এখন দায়িত্বে রয়েছেন মিস্টার আশিক, তার পক্ষে কিন্তু আমরা এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এদেশের মানুষ সকলে যদি আমরা একত্রিত হই, সকল শ্রেণী পেশার মানুষ যদি একসাথে কাজ করি, তাহলে আমরা প্রফেসর ডক্টর ইউনূস এর পরিবর্তে পরবর্তীতে নতুন সরকার আসবে, আমরা যে সরকারে আসুক না কেন বাংলাদেশকে স্বনির্ভর করবার জন্য আমরা সবাই একসাথে কাজ করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের প্রধান অতিথি সিপিডির সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে এবারে তার বক্তব্য প্রদান করবার জন্য। আলোচনার মূল বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে যে এই যে উচ্চ শুল্ক দেওয়া হলো, এটার প্রভাব কেমন হবে বাংলাদেশের উপরে, এবং সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারবো, এই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করতে পারবো। 2 তারিখে 2রা এপ্রিল এই উচ্চ শুল্কের ঘোষণাটা আসার পর থেকেই সারা পৃথিবীতেই একটা ঝড় বয়ে যাচ্ছে এখনো, এবং বাংলাদেশেও বহুল আলোচিত হয়েছে, বিকজ বাংলাদেশও বিশ্ব বাণিজ্য ব্যবস্থার একটা অংশ হয়ে গেছে, এবং এটার ফলে কি ধরনের অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব পড়তে পারে সেটা আপনারাও আলোচনা করেছেন, আগেও আলোচনা চলছে এখনো। কারণ যুক্তরাষ্ট্র আমাদের বাণিজ্যের জন্য, বিশেষ করে আমাদের রপ্তানির জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার দেশ, এবং সেখান থেকে আমরা আমদানিও করে থাকি।
সুতরাং বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যেটা আপনারা বলেছেন যে তৈরি পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে, তৈরি পোশাক রপ্তানি শিল্প থেকে যে কাপড় তৈরি হয় সেই কাপড় রপ্তানির জন্য দেশ হিসাবে এককভাবে সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যস্থল আমাদের জন্য। যদিও মোট হিসাবে ইউরোপীয় ইউনিয়ন তারা সবচেয়ে বেশি, কিন্তু একক কোনো দেশ থেকে তারা সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং মোট রপ্তানির প্রায় 85% উপরে, 85 থেকে 90 এরকম শতাংশের মতোই কিন্তু তৈরি পোশাক যায়। সেখানে এই যে উচ্চ শুল্ক, ইতিমধ্যেই কিন্তু আমরা 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতাম, তারপরে এখন আরও অতিরিক্ত 37%, তো সেটা মোট 52%। সেটা দিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গেলে স্বাভাবিকভাবেই কী ধরনের প্রতিযোগিতা সক্ষমতা আমরা হারাবো তার বলার অপেক্ষা রাখে না। আপনারা বলেছেন যে $10 শার্ট এখন কত যাবে, আগে যদি সেটা 15% হলে $11.5 দিয়ে আমরা বিক্রি করতে পারতাম, সেখানে খরচ পড়তো, আর এখন সেটা কিন্তু 52% হলে $15.2 সহজ হিসাব। তো সেইটা পুষিয়ে নেওয়া কি বাংলাদেশের জন্য সম্ভব কিনা? সম্ভব না এই মুহূর্তে। এবং ইনফ্যাক্ট পৃথিবীর অন্যান্য দেশেও বাংলাদেশের চাইতেও আরও বেশি শুল্ক দেওয়া হয়েছে অনেক দেশকে, এবং কিছুটা কমও দেওয়া হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রেই বেড়েছে এবং সবাই একটা ধাক্কা খাবে, বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে চীনের সাথে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এত উচ্চ শুল্ক এবং পাল্টাপাল্টি শুল্ক দেওয়াটার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা বাণিজ্য যুদ্ধের একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের জন্য কি এইটার ফলাফল? আমরা বলেছি যে অর্থনৈতিকভাবে যদি বাণিজ্য আমাদের একটা প্রাণ অর্থনীতির, এবং আমরা এখন এই বিগত 50-54 বছরে একটা সাহায্য নির্ভর অর্থনীতি থেকে বাণিজ্য নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং বৈশ্বিক অর্থনীতির সাথে আমাদের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য এর মধ্যে একটি অন্যতম অনুষঙ্গ। সেইখানে যদি বাধা হয় তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমাদের এই যে তৈরি পোশাক শিল্প কিংবা অন্যান্য রপ্তানি খাতের শিল্পে যারা জড়িত রয়েছে তাদের সেখানে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বাধা হবে, কর্মসংস্থান কমে যেতে পারে যদি আমার রপ্তানি কমে যায়। এবং এইরকম প্রতিযোগিতার মুখোমুখি হতে গিয়ে আমাদের তো স্বাভাবিকভাবেই স্কেল ডাউন করতে হবে, যদি না আমরা আরও কিছু মেজার নেই, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। তো কর্মসংস্থান কমে গেলে সেটা স্বাভাবিকভাবে আপনারা বলেছেন যে সেখানে বিশেষ করে নারীরা তৈরি পোশাক শিল্পে জড়িত রয়েছে, নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে, এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। এবং তার পাশাপাশি অন্যান্য একটা শিল্পের কিংবা একটা খাতের উন্নতির সাথে অন্যান্য অনেক কিন্তু খাত কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকে, যেটাকে আমরা মাল্টিপ্লায়ার ইফেক্ট বলে থাকি। একটা থেকে বহু খাতের উন্নতি হয়। তো সেই ধরনের একটা প্রভাবটাকে আমাদেরকে মোকাবেলা করতেই হবে। কিভাবে মোকাবেলা করব? আপনারা বলেছেন অনেক সুন্দর করে যে বাজার বহুমুখিতা, যে আমাদের পণ্যের রপ্তানি পণ্য তৈরি পোশাকই হোক কিংবা অন্যান্য নতুন নতুন বাজার খুঁজে বের করা, এবং পণ্যের বহুমুখিতা, শুধুমাত্র তৈরি পোশাক নির্ভর না হয়ে অন্য কয়েকটা পণ্যের কথা বলেছেন, তার বাইরেও আপনারা বলেছেন যে লেদার, ফার্মাসিউটিক্যালস এগুলো হতে পারে। তারপরে আমদানির ক্ষেত্রেও আমরা কী করতে পারি। তো এবং তার পাশাপাশি আরও বিষয় রয়েছে যে আমাদের নিজেদের সক্ষমতাটা, এবং বাণিজ্যের কথা আলাপ করতে গেলে বিনিয়োগের কথা আসে, এবং সেই কথাগুলিও আপনারা তুলেছেন। তো আমি আপনাদের কথার আলোকেই দু একটা কথা বলতে চাই, একটু রিইটারেট করার জন্য। এই যে শুল্ক আরোপ করা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্কটা আরোপ করলো, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়, তারা সময়ে সময়ে এটা করে এসেছে। এর আগেও যখন এই প্রশাসন আরেকবার ক্ষমতায় ছিল কিছুদিন আগে, তখনও এই ধরনের বাণিজ্য যুদ্ধ, বিশেষ করে
চীনের সাথে হয়েছিল। এবং আমরা জানি যে বাণিজ্যের জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আমরা যেটাকে বলি মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা, যেটা কিনা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অধীনে হয়ে থাকে, সেই বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থাটা আসলে দুর্বল থেকে দুর্বলতর হয়ে গেছে। আমার নৈতিক অবস্থানটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু অন্য দেশের সাথে নেগোশিয়েট করতে সুবিধা হয়। আপনারা অনেকেই বলেছেন, আপনিও বলেছেন যে বৈদেশিক বিনিয়োগের কথা, যে বৈদেশিক বিনিয়োগ আসে অনেকে, কিন্তু সেই দেশের উপরে চেপে বসে, সেই দেশের উপরে একটা বোঝার হিসেবে দাঁড়িয়ে যায়। সেটা কখন হয়? আপনার যদি নেগোশিয়েট করার ক্ষমতা না থাকে তখনই কিন্তু। তো নেগোশিয়েট করার ক্ষমতা তখনই হবে যদি একটা দেশের মধ্যে রাজনৈতিক ব্যবস্থাটা শক্তিশালী থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাটা শক্তিশালী থাকে, সে যদি আইনের শাসন মেনে চলে, সে যদি একটা দুর্নীতি মুক্ত সরকার হয়, সে যদি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, তার জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে কিন্তু আপনার যখন বিদেশি বিনিয়োগকারীরা আসবে কিংবা অন্য শক্তিশালী দেশ আসলো, আপনার কিন্তু একটা মোরাল স্ট্যান্ডিংটা অনেক শক্তিশালী থাকে তার সাথে দর কষাকষি করার জন্য। সেই অবস্থাটা যতদিন আমরা না করতে পারবো ততদিন কিন্তু চাপগুলো মোকাবেলা করার জন্য আমরা একটা দুর্বল অবস্থানেই রয়ে যাব। আমরা ফলাফলে চলে এসেছি। এই ছায়া সংসদে যে প্রস্তাবই সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম কিনা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। আর আজকের এই প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়ে গিয়েছি। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সেই কারণে আমরা আজকের এই ছায়া সংসদের বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির বিতার্কিকদেরকে। আরও বেশি অভিনন্দন জানাচ্ছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে তাদের তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তোলবার জন্য। শুভ দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের পাবলিক পার্লামেন্ট এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।